গতকাল আমরা যেটা আদালত থেকে নির্দেশনা পেলাম যে এটা যেন হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হয়। আমরা বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছি। কিন্তু একজন মা হিসাবে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী। সারা বিশ্বের যত সালমান শাহ ভক্ত আমার সন্তানেরা, সকল সাংবাদিক সন্তান ভাইয়েরা এবং যারা আমার প্রিয়জন সবাইকে আমি অশেষ কৃতজ্ঞতা এবং আল্লাহর রহমতের বরকতে যে আমরা রায় পেয়েছি তার পক্ষে আমি অভিনন্দন জানাচ্ছি। এই জন্য আমি আল্লাহু আকবার বলেছিলাম। আল্লাহ মহান আল্লাহ আবার প্রমাণ করলেন তিনি আছেন। ভুক্তভোগী ভিক্টোরিয়ার সাথে তিনি আছেন এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। প্রথমে সর্বশক্তিমান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। অনুভূতি বলতে কি বাবা, আজকে আর অনুভূতি কিছু নয়, এখন মনে হচ্ছে এমন মারা গেছে। এতদিন তো আমি যুদ্ধ করেছি, আমার ছেলে মরে নাই, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, ওরা বলছে মরে গেছে। আমি একটা বিতর্কের মধ্যে ছিলাম, আমি কাঁদতে পারি নাই। আমার চরিত্র হরণ করা হয়েছে 29 বছর, আমি যা নই তাই করা হয়েছে। আমার ছেলেকে খুন করা হয়েছে। তিনি বলছে, আমার ছেলে একদম পরিষ্কার বলছে যে সালমান শাহের মাকে ভালোবাসতো বিদায় সে সালমান শাহ সামিরার টানা পূরণে মার সাথে মিশতে পারে আত্মহত্যা করে ফেলছে। একটা কথা সত্য, সালমান শাহ আমাকে ভালোবাসতো, মাকে খুব ভালোবাসতো, ওই জন্য মরে গেছে এটা ভুল। মাকে মারলে, মাকে ভালোবাসলে সেই সন্তান মরতে পারে না, কোনো ক্ষতির কাজ করতে পারে না। মারা গেলে স্ত্রীর জন্য মানুষ মরে। তো সালমান শাহ তো আত্মহত্যা করে নাই, তাকে খুন করে ফেলা হয়েছে। এইসব ভালোবাসা বা এইসব কারণে তো স্বামীরা বিরক্ত বা এমন সরাই দিচ্ছে দুনিয়ার থেকে। সেই সঙ্গে ফিল্মে অনেক কিছু আছে, তা আপনারাও জানেন, আমরাও জানি, এখন উদ্ঘাটন হবে। আমার অনুভূতি, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। আল্লাহ আমার কাছে যেদিন সালমান শাহকে জন্ম দিয়েছিলেন সেদিন যেমন লেগেছিল কিছু বুঝি নাই, ব্যথা বেদনা এই মুহূর্তে ভুলে গেছিলাম। জন্মের পরে আগে সারা রাত কষ্ট করেছি, অনেক বড় মোটা বাচ্চা হয়েছিল সে, চুল টুল এলাকা অনেক ম্যাচিওর লাগছে, খুবই সুন্দর বাচ্চা। আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ব্রিলিয়েন্ট বাচ্চা সে। আমার আরেকটা বাচ্চা আছে, সব দিকে সুন্দর, দুই ভাই একই রকম, কিন্তু তারপরেও সে একটু ভিন্ন ছিল। দেখতে, চলতে, হাঁটতে, রাগে অনুরাগে আমার একটা কপি ছিল। কোনো মেয়ে হলেও মনে হয় এতটা মায়ের অনুকরণে হয় না। আমার ছেলেটা আমার এত ভালোবাসার ছিল, দুটো বাচ্চাই আমার খুব ভালোবাসার। তো আমার অনুভূতি হলো, তার জন্মের পরে আমার যে অনুভূতি ছিল, ব্যথা বেদনার পরে আমার একটা সঙ্গে পেয়ে গেছে সুন্দর একটা কিছু। তো কালকে রায় আমাকে বলে দিছে যে সালমান শাহ মনে হয় আবার জন্ম নিলে এবং সালমান শাহকে খুন করা হলো, কেউ স্বীকার করে নিল। আর যে আদালত আমাকে জান্নাতুল ফেরদৌস যেভাবে রায়টা উনি পড়ে শোনালেন, সারা সকাল থেকে, সকাল 8টা 9টা থেকে আমার মনে হয় 3টে 4টা পর্যন্ত কোর্টে থমথমে একটা ভাব। আমি যে অনলাইনে ছিলাম, আমি দেখেছি, আমি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আর ওরা মানুষও সেম, আমার যে এরা আত্মীয় না তা তো মনে হয় নাই। আপনাদের মতো সাংবাদিক থেকে শুরু করে সবাই, কোনো কথা নাই, কোর্টের মতো একটা জায়গায় কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না, তার মানে শ্বাসরুদ্ধকর একটা অবস্থা, সবাই ভালোবাসে। তারপরে সালমান শাহ জন্ম নিল এবং ফেরদৌস সাহেব তারপর জানালেন ঠিক কোর্টে কোনো সময় যে এভাবে জানাতে আমি দেখিনি। রায় যেমন দলেশ কুমার অ্যাক্টিং করে সে অনেক কিছু করেছিল, কিন্তু এইভাবে যে রায় দিবে, এভাবে তো রায় কেউ দেয় না। এত সুন্দর ভাবে উনি ভেঙে ভেঙে সত্যি কথা বলে বলেছেন। জেসুকিন, ওই জেসুকিন দিলে তো মানুষ এমনি অজ্ঞান হয়ে যায়, অনেক মারা যায়। তারপরে 11-12টা ইয়ে পাওয়া গেছে সিরিঞ্জ, ওই সিরিঞ্জ গুলো দিয়ে যদি, আমি আমেরিকান ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম ভিসের এরিয়াতে, ভিসের থেকে বলছে যে খালি সিরিঞ্জ দিয়ে যদি একটা মানুষকে 2বার 3বার পুশ করা হয় তাহলে মানুষ সাফোকেটেড হয়ে এমনি মারা যায়। এই ইঞ্জেকশন সিরিঞ্জ গুলো কিন্তু ওই কাজেই তারা ব্যবহার করেছিল। অথচ তৎকালীন সময় 9 দিন পরে যখন দরজা খুলে আমরা ঘরে ঢুকি, এগুলা পাই, তখন জেসিডিবি বলছিল বজলুল করিম সাহেব এগুলো ফেলে দেন বুড়িগঙ্গায়, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। সেই সময়কার আমার যে শ্বাসরুদ্ধকর অবস্থা আর কালকের অবস্থার পরে এখন আমার আর কোনো কিছু না, খালি মনে হচ্ছে আমার মাথার অনেক ভার কমে গেছে। আমার ছেলে তো আত্মহত্যা করে নাই, যেটা সত্য সেটাই প্রকাশিত হলো। আল্লাহ আদালতের হায়াত দারাজ করুক এবং বাংলাদেশে এরকম আদালতের জন্য এরকম জাজ আরো কয়েকজন থাকুক, আল্লাহ তাদের
ভালো বাংলাদেশ মানুষ বড় ভুক্তভোগী, সবার যেন সাহায্য আমরা পাই সবার। একটা ব্যাপার, আবার এই 11 জনকে এই হত্যা মামলার আসামি করা হয়েছে। এক নম্বর আসামি সামিরা খান। আপনি বলছিলেন যে তার কাছে মানে সেই সময় ইঞ্জেকশন সিরিঞ্জ পাওয়া গেছে এবং তার সামিরা ব্যাগেও কিছু জিনিসপত্র পাওয়া গেছে। তো এই যে হত্যা মামলা যে আসামিগুলো করলেন, আপনার কাছে বলার মতো এই মুহূর্তে মানে কি কি এভিডেন্স আপনি বলতে পারেন যে এই জিনিসগুলো আপনার কাছে মনে হয়েছে যে এটা স্বাভাবিক হত্যাকাণ্ড ছিল না, স্বাভাবিক মৃত্যু ছিল না, হত্যাকাণ্ড ছিল? কি কি জিনিসগুলো আপনি সেই সময় দেখেছেন? আচ্ছা, প্রথম প্রথম আমি বলি আপনাদের একটা ভুল হচ্ছে, সবাই বলে যেমন আগে বলতো ঝুলন্ত সালমান শাহকে ব্যাটম্যান ঝুলন্ত পাওয়া গেছে, কেউ তো দেখা নাই। এটা তো ডিক্লেয়ার্ড, সামিরা ডিক্লেয়ার্ড বাই সামিরা হক, আর কেউ না। তো এটা বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে, অনেক মেহনত করেছি আমি, বোঝা হয় না, এটা কিন্তু ভুল শব্দ। আর এই যে এখন বললেন আমরা দায়ী, আমরা আসামি করেছি, আমি আসামি করি নাই, বা আমরা আসামি করি নাই। আইন যেটা বলে যে প্রথমে যেন আপনি একটা ঘরে একটা স্বামী যদি মারা যায়, কেউ বলে আত্মহত্যা, কেউ বলে হত্যা, বা কেউ বলে এমনি মারা গেছে, যেটাই হোক, তখন ঘরে যারা থাকে, কাজের লোক, বউ, মা থাকলে মা, শাশুড়ি, অন্যান্য মানুষ কেউ যদি থাকে, তাদেরকে কোর্টে নিয়ে যায়, অ্যারেস্ট করে ফেলে, তাদের নামই আসে। সেই সুবাদে ঘরে যারা ছিল তাদের নাম আসছে। এবং এখন কালকের কোর্টের রায় থেকে যে জজ সাহেব বলেছেন যে 164 এর আসামি আমাদের রিজভি, রিজভির জবানবন্দি থেকে সে যে দিয়ে দিয়েছিল জবানবন্দিটা, সেটা তো এখন বহাল আছে এবং তিনি রিসিভ করেছেন, ওইটার ইয়ে থেকে এজাহার হবে, এবং ওইটার আসামি সবাই কিন্তু আমার এই মামলার আসামি। সঙ্গত কারণে পরবর্তীতে গং গং আরো আছে, সাইড বাই সাইড কিভাবে প্ররোচিত হয়েছে, যেমন মোস্তাক, তারপরে সাগর আসবে, তারপরে যেমন বলি জহুর, বেবি গাফার, এরা নানান রকম প্ররোচনা করে আমার চরিত্র হনন করছে, কারণ আমাকে দিয়ে তারা সাজাইতে চাইছিল যে মার কারণে ছেলেটা আত্মহত্যা করে ফেলছে। আসলে তো আদৌ এটা আত্মহত্যাই ছিল না। তাদের বলতে হবে কোন মোটিভ থেকে তারা এটা বলেছেন, তারা আছেন। তারপরে দেলওয়ার হোসেন ঝন্টু, তারপরে শাহ আলম কিরণ, তারা অনেকেই আছে যারা বলছে আগে যে তারা সালমান শাহ অপদস্থ ছিল, আত্মহত্যা করে ফেলছে, তাদের প্রমাণ করতে হবে। এভাবে এই নামগুলো আসছে, এটা কিন্তু আমরা যে বানোয়াট ভাবে বানাই নিয়ে আসছি, সন্দেহ করে আসছি, বা এটা আত্মহত্যা যে করে, এটা তো হয়েছে, এটা ঘরের মেয়ে দেখে বোঝা গেছে প্রথম। মানে একটা মেয়ে মনে করেন আপনার একজন আত্মীয়, তার স্বামী মারা গেছে, যেভাবে হোক, স্বাভাবিক ভাবে হোক, তার মাকে জানাবে না, বাবাকে জানাবে না, কাছে আছে, তারা তো আমাদের কোনো খবরই দেয় নাই। 12টা পর্যন্ত কেন থামিয়ে রাখলো? 12টার সময় সাগরের অ্যাসিস্ট্যান্ট সেলিম, আমার হাজবেন্ড ওখান থেকে 3 ঘন্টা বসে আসছে, দেখা করতে দিল না। আর উনি এসে সিঁড়ি দিয়ে খালি উপরে চারতলায় বসছে, মাত্র ফোনটা আসলো, ভাইয়ের শরীর খুব খারাপ, দেখতে হইলে আসেন। এর মধ্যে কি ঘটে গেলো তাহলে তুমি ঢুকতে দিলে না কেন? এবং ঘরটা এতগুলি নলেজ, যত পরে এভিডেন্স যেগুলো পাইছে, ঘরে অনেক লোক ছিল, সারা রাত বাদল খন্দকার ছিল, অনেকেই ছিল। তো সেখান থেকে সামিরার মা বাবাও ছিল, ওই বিজনেস স্টেটমেন্ট আপনারা পাবেন। তো ওখান থেকে তারা সবাই চলে গেল ঘরের মধ্যে। বিশ্বাস করেন বাবা, আল্লাহর কসম করে বলছে, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন মোছা, কোনো লোক নাই, কত শব্দ নাই, একদম ক্লিন। এত বড় একটা ঘটনা ঘটেছে ঘরে, তারা এগুলো ঠিকঠাক করে সব ঠিক করে নিয়েছে। সামিরাকেও আমি দেখি নাই, দৌড়ে এসে আমাকে জড়াই ধরবে না, কানলো না, আমরা আচ্ছা ঠিক আছে, তোর কথা আত্মহত্যা করছে, আত্মহত্যা প্রমাণ করার জন্য এটা করা উচিত ছিল। আল্লাহ কিছু কিছু এভিডেন্স বলে যে চোর যখন চুরি করে একটা হাতুড়ে বাটালি কিছু তো ফেলে দেয়। তো সামিরারা এটা ভুল করছে, আমার ধারে কাছে আসে নাই। সামিরা আছে কিনা আমি জানি না, আমি বুঝতে পারি না। ঘরে যে মামলা ছিল তাকেও দেখতে পারি না, কারণ তারা সবাই আমি যাওয়ার পরে দৌড়ে আসার স্বাভাবিক ছিল না, তারা করে নাই। উপরন্ত যখন আমরা রুমে ঢুকলাম, ঢুকে দেখলাম একটা কালো 6 ফিট লম্বা হবে একটা অপরিচিত লোক, যাকে জীবনে আমরা কেউ দেখি নাই, কালো দিয়ে অনেক মানে টাকা টুকরা লোকটা, অপরিচিত, খাটের কোনায় বসা, আর সালমান শাহ নিচের ভাবে শোয়া, আর আগুন এক হাতে তেল দিচ্ছে, আর এক হাতে একটা গাড়ো মেয়ে। তা আমি ধরে নিয়েছি আমরা যে এটা বোধহয় রুবি পার্লারের কোনো মেয়ে হবে, এরকম ছিল। আমরা ঢুকার পরে ওই মেয়েটা হাত ছেড়ে চলে গেল, আর আবুলকে আমার হাজবেন্ড বললো ডাক্তার নিয়ে আয় দৌড়া, ওকে পাঠাই দিল, আবুল এই যে গেল, আবুল পার হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি তো বিছানায় উঠে গিয়ে আমার ছেলেকে অনেক চেষ্টা করলাম, প্যান্টের ভিতরে হাত ঢুকাই দিলাম, দিয়ে দেখলাম যে ফিটিয়ে গেলতে মানুষ পেটা পায়খানা করে দেয়, কিছু না। পায়ের দিকে যখন গেছে কানতে কানতে, দেখি যে তার নখ গুলা, 10টা নখ হাফ হাফ কালো হয়ে গেছে। তখন দৌড়ে মুখের দিকে এসে তোলা দিচ্ছি আমি,
দিয়ে আমি বলছি আব্বা আব্বা আমরা আসতে উঠে যাও উঠে যাও তোমার কি হয়েছে তুমি কি সেন্সলেস হয়ে গেছো তখন দেখলাম ঠোঁটটাও কালো হয়ে গেছে তখন আমার হাজবেন্ডকে আমি বলছি হাতের মুখের কালো হয়ে গেছে তাহলে ডিসাইড জানছি এটা সাফোকেটেড করলে মানুষকে ওইটা হয় তখন আমার হাজবেন্ড বলছে আমি যে করো ডাক্তার ডাক্তার কি আমার নিয়ে তো আমার ছেলে হয়ে যাচ্ছে যখন কালকে উঠে আমরা তিনজনে ধরছি এত বড় বাচ্চাটাকে তো তোলা যায় না অনেক টেনে করে বাইরে যখন আমরা করিডোরের ওখানে আসছি তখন একজন মহিলা বের হয়ে আসছে নাম ইয়াসমিন আমাকে এসে বলতেছিল হু দ্য হেল ইউ আর আপনারা কেন একে নিয়ে যাচ্ছেন আমি আমার ছেলে আমি নিয়ে যাচ্ছি হু দ্য হেল ইউ আর তুমি কেন কথা বলো এই একটা মহিলাই দেখছি ঘরে আর কাউকে আমি দেখতে পাই নাই যাই হোক আমরা টেনে টেনে আমরা যখন লিফটে উঠলাম তখন কিন্তু সকালে সালিমের বাবা ইমরানের বাবা যখন গেছিল তখন কিন্তু লিফট উঠে নাই আমরা যখন আসছি তখন লিফট উপরে আটকানো মানে এটা টাইম ওয়েস্ট করা হয়েছে এরপর নিয়ে যখন আমরা উঠছি নিচে নেমে যাবো ডাক্তারে যাবো তখন কিন্তু লিফট নামে না তার মানে নিচে ঠিক দিয়ে ধরা আটকানো লাফি দিতে 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 প্রায় 15-20 মিনিট পরে লিফট নামলো নিচে নেমে দেখলাম বাদল খন্দকার দাঁড়ানো তো বাদল খন্দকারকে পেয়ে তখন আপনজন মনে হয়েছে ইনাকে নিয়ে আমরা যাচ্ছি আপনি চলেন আমরা মেডিকেলে যাচ্ছি সে যাবে না তাকে অনেক দৌড়াদৌড়ি করে নিয়ে গেলাম অলি ফ্যামিলি থেকে মেডিকেলে গিয়ে এসে পালাই গেল আর পাইলাম না এই হলো ঘটনা প্রথম দিকে আচ্ছা, মোটামুটি বললাম আর কি বলছিলেন ঘটনাটা। আরেকটা ব্যাপার আমি আসামির কথা বললাম কারণ গতকালকে আলমগীর কুমকুম মামা উনি একটা মামলা করেছেন গতকাল রাত্রে 11 জনকে আসামি করা হয়েছে যেখানে সামিরা হক প্রধান আসামি। তো আপনার সঙ্গে কি আলোচনা হয়েছে মামার যে আসলে এই হ্যাঁ, মামলাটা? মামা তো আমার পক্ষে কাজ করছে আমি আমি ভিডিওতে সবসময় ছিলাম আমি এজাহার পড়েছি এজাহারটা তো হলো রিজভির ওটার থেকে এজাহার ওইটাই এজাহার এবং আমার নামে যা যা করা আমি একদম এইভাবে এখন যখন আছি না সেরকম রাত্রে আমাদের আপনাদের সকাল 5টা পর্যন্ত আমি আমরা থানার কর্তৃপক্ষ অ্যাডভোকেট সবাই আমরা আপনাদের মতো সাংবাদিক আরো ছিলেন কিছু আমরা সবাই অনলাইনেই ছিলাম সব দেখে শুনে আমার পক্ষে আমার ভাই সই করেছে মামলাটা তো আমার নামেই হয়েছে আমার পক্ষে আমার ভাই আমি তাকে পাওয়ার বাটনই দিয়েছি যেহেতু আমি এখন যেতে পারছি না সেই কারণে আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে যেহেতু একটা রূপান্তরের নির্দেশ আদালত দিয়েছে মানে হত্যা মামলার, তো এইটা আরেকটা মামলা করা হলো, এটা আসলে কোন চিন্তা ভাবনা থেকে বা এটা আসলে কিভাবে কাজটা প্রভাব ফেলবে এই নতুন মামলাটা? প্রভাব ফেলবে মানে এটা তো আমার ছেলে মারা গেলেই যেমন মার্ডার মামলা আমরা করতাম সেটাই করা হয়েছে এটা আমরা আগে করতে পারি নাই আমরা তো আদৌ কোনো মামলা করিই নাই যে মামলাটা করা হয়েছে ওটা আমার হাজবেন্ডের নামটা সই জোর করে নিয়ে ওরাই করে ফেলেছে হ্যাঁ, পুলিশ করে ফেলছে যেটা ইউডি মামলা ওরা বুঝতে পেরেছিল যে আত্মহত্যা করতে হইলে এটাকে ইউডিতেই নিতে হবে ওরা ওদের মতোই করেছে আর আমরা পারিবারিক ভাবে করলে তো আমরা তখন আমার ছেলে মারা গেছে আমি তো হত্যা মামলাই করতাম তাই না 29 বছর অপেক্ষা করতে হতো না হ্যাঁ তো এটা এখন মামলা সুষ্ঠুভাবে যেভাবে করা উচিত একটা হত্যা মামলার তদন্ত সেভাবেই হবে আচ্ছা, কোর্ট যেভাবে মানে নির্দেশ 97 সালে 24 ঘন্টার মধ্যে মামলাটা দায়ের হোক এবং তারা যেন অ্যাকশনে যান তারা যেন তাদের কাজে যান এখন থানা কোর্ট যা হোক যেভাবে চলার প্রসিজিওর অনুযায়ী একটা মার্ডার মামলা সেভাবেই চলবে বুঝতে পেরেছি। মানে 97 সালে প্রথম সালমান শাহের আব্বা এই মামলায় স্বাক্ষর করেন, যেটা আত্মহত্যার টাইপের মানে হত্যা মামলা ছিল না। পরে বহুবার উনি চেষ্টা করেছিলেন আর ওইটা তারা নিয়েছিল এটা বলছিল যে আমরা পোস্টমর্টম করব পোস্টমর্টমের বিল্ডিং এই করেছে ওরা পোস্টমর্টমের জন্য আপনাকে একটা সই দিতে হবে উনি সই করেছে কিন্তু পরে দেখা গেল এটা সই এটাই আমি তখন ওদেরকে বলেছিলাম যে বলে মামলার জন্য আমি কিসের মামলা আমরা তখন মামলা করব না আমার ছেলে মারা যায় না আমি সিএমএইচ এ নিব চেক করাবো এর মধ্যে তারা জোর করে নিয়ে পোস্টমর্টমের বাহানা করছে পোস্টমর্টমও তো করে নাই তার কিছু কিছু পার্ট কেটে নিছে যাতে সে আর না বাঁচে তার সাদা যে কাপড়টা দিয়ে তারা পোস্টমর্টম থেকে কড়ারে তুলে নিয়ে আসলো গাড়ি দিয়ে তারা এফডিসি তে নিয়ে গেলো কার পারমিশনে আমরা তো পারমিশন দেই নাই আমাদেরকে তো জিজ্ঞেস করে নাই তারা জোর করে ওর বাপ সহ গাড়ি সহ নিয়ে এফডিসি তে ঢুকাই দিল কাকে জিজ্ঞেস করে গেল আমার কি বাড়িঘর ছিল না আমরা কি রাস্তাঘাটের মানুষ ছিলাম আমার তো একটা সামাজিক পরিচিতি আছে আমি একজন রাজনীতিবিদ আমার হাজবেন্ড একজন ম্যাজিস্ট্রেট আমাদের সামাজিক একটা প্রথম শ্রেণীর একটা মূল্যায়ন আছে আমাদের আমার বাচ্চা আমার বাসায় যাবে কার হুকুমে কেন তারা নিয়ে গেল এফডিসি তে এবং এফডিসি তে নিয়ে গোসল করে কাপড় পরে তাড়াহুড়া করে
দেশে এনে তাড়াহুড়া খালি পচে যাবে, সিলেট নিতে হবে, গাড়ি টাড়ি তারাই রেডি করলো, সিলেট নিয়ে গেল, দাফনও করাই ফেললো। কেন? কারা? কি জন্য? স্বামীরা প্রথম দিন যখন ইমনকে নিয়ে গেলাম হসপিটালে, সে আমাকে ধরলো না, কিচ্ছু না, সে আমার সাথে কেন হসপিটাল গেল না? তুমি যদি অসুস্থ হো, তোমার বউ যাবে না তোমার সাথে হসপিটালে? তাকে তো পেলামই না, গেল না। উপরন্ত সে পরে বললো তাকে আমরা নেই নাই, আমি লাথি মেরে ফেলে গেছি। আল্লাহর কসম আমি তাকে দেখি নাই। লাথি মারবো কেমনে? তখন তো আমি পাগল আমার ছেলেকে নিয়ে। তারপরে বিকালে আমার ভাই, আমরা তো সিলেট চলে গেলাম, আমার ভাই রয়ে গেছিল, আমার ঘর তালা মেরে, আমার ভাই 2 বোন তারা গেছে, পরবর্তীতে আমার ঘরটা বন্ধ করে। তখন আমার ভাই কুমকুম ওই দিতির বাসায়, দিতিকে ফোন করছে যে আমার স্বামীরাকে নিতে হবে, ওর সাথে কথা বলবো, তুমি কি আমাকে হেল্প করতে পারবা? দিতি বলছে যে মামা চলে, কুমকুম ভাই তুমি চলে আসো বাসায়। কুমকুম গেছে, গিয়ে দেখছে দিতি নিয়ে গেল দোতলা না তিনতলা একটা ঘরে। ওখানে গিয়ে দেখছে একজন পুলিশ কর্মকর্তা, উচ্চপদস্থ কেউ, চিনতে পারে নাই। আর সামিরার বাবা, আরো কয়েকজন লোক, সামিরা বসা, পিঙ্ক কালারের একটা কামিজ পরা। আমার ভাইয়ের ভাষ্য যেটা, ও বলছে আমি সামিরাকে নিতে আসছি। তো সামিরা কিচ্ছু বলে নাই, দাঁড়িয়ে ছিল। সামিরার বাবা বলছে না, ও যাবে না। তো আমার ভাই বলছে যে যেহেতু মুসলমান নিয়ম অনুযায়ী তার স্বামী মারা গেছে, তাকে যেতেই হবে, আপনারা সাথে চলেন, ওখান থেকে আপনারা নিয়ে চলে আসবেন, আমাদের কিছু বলার থাকবে না। কিন্তু সে যায় নাই। পরবর্তীতে সে বলছে যে আমার হাজবেন্ড নাকি গিয়ে বলছে তুমি যাইও না, সিলেট গেলে তোমার মা তোমার বিপদে ফেলে দিবে। আরে আমার হাজবেন্ড সকাল 11টার পরে 12টার থেকে আমরা তো মর্গে হসপিটালে আমার ছেলের লাশের সাথে আমার ঘরে আজ এই কান্নাকাটি করতেছে। সে কখন তার কাছে যাবে? কেন বলবে? আমার তো এই কথাটা কেন বলবে? তারপরেও যে আমি এখন চিন্তা করি ঠান্ডা মাথায়, তখন তো বুঝতেই পারি নাই। পিছের মাইক্রোবাসটাতে ছিলাম আমি, আমার সাজান, আরো কিছু মানুষ, আমার কিছু আত্মীয় স্বজন, আর আমরা বসছি। আর কিছু অপরিচিত লোক ঢুকে গেছে আমাদের গাড়িতে, ওই গাড়িতে। আর লাস্ট যে গাড়িতে ছিল ওই কাঠের বক্সের মধ্যে আমার ছেলে নিচে শোয়ানো। আপনি চিন্তা করেন ঢাকার থেকে সিলেট 300 মাইল মিনিমাম। তো ওইখানে আমার হাজবেন্ড মাইক্রোবাসের পিছনে বসা, দুটো পা বাইরের দিকে ঝুলানো। একটা মানুষ কিভাবে 300 মাইল যেতে পারে? তার ঝুলানো এখনো ঘটনা আছে, অনলাইনে দেখবেন। পাশে একজন লোক বসা, আমি জানি না। সামনে দুটো লোক ঢুকছিল, অনেক দামি কাপড় টুপড় পরা, গলার মধ্যে চেন আংটি। আমি ধরে নিচ্ছি এটা আজিজ মহদ্দের লোক। এবং আমার গাড়িতে যারা ছিল, একটা লোক ফোনে কথা বলতেছিল। আমি তো তখন পাগলের মতন, আমি পানি খাইছি 3 বোতল 4 বোতল রাস্তায়, আমি কিচ্ছু জানি না। তারপরে শুনতেছিলাম সে বলতেছে হ্যাঁ সালমান শাহ মারা গেছে, হ্যাঁ হ্যাঁ কনফার্ম, এই যে আমি লাশ নিয়ে যাচ্ছি। অবশ্যই ইয়েস ইয়েস আই এম কনফার্ম, হু ইজ দ্যাট ম্যান? কে সে? তারপরে সিলেক্ট করার পরে ওই যে বললাম যে গোল্ডেন চেন টেন ঘড়ি টড়ি অনেক দামি কাটে একটা লোক। ঘরে যাওয়ার পরে আমরা তো ভোরবেলা পৌঁছালাম, অনেক অনেক কিছু শর্টকাট করে বলছি আমি। তারপরে দিন সন্ধ্যেবেলা আমি যখন বলছি যে আমার সন্দেহ লাগছে এরা কারা, তখন পুলিশকে জানানো হলো, পুলিশ তাদের ইয়ে করতে গেল, তখন দেখা গেল তারা নাই, পালাই গেছে। আচ্ছা। এরা কারা? এটা কি সন্দেহজনক না? এটা কি আত্মহত্যার এগুলা নাকি হত্যার? আরেকটি আপনি খুবই সেন্সিটিভ আলাদা একটি অভিযোগ এইমাত্র মানে বললেন। বুঝি বুঝি নাই একটু কথাটা। আগে কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে পোস্টমর্টম করার সময় সালমান শাহর অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাখা হয়, মানে পার্টস বলেছেন আপনি। তো এই বিষয়টি কি আপনি কখনো আদালতে বা পুলিশি তদন্তে সাবমিট করেছেন? এগুলো বহুতবার বলা হয়েছে, বহুতবার বিয়ে করা হয়েছে, আদালত তো আমাদের কোনো কিছুই শুনে নাই। যেমন যে এগুলা সিআইডি করলো, তারপরে আমরা পুলিশের ইয়েতে চাইলাম, পুলিশই ওরা তো সাফায়াত, এসি সাফায়াত আমাদের সাথে ছিল তৎকালীন সময়ে। সে এখন কোথায় আছে জানি না। এসি সাফায়াত, সে বলছিল সে সাক্ষী দিবে, এবং আইন নিয়ম অনুযায়ী কিন্তু পুলিশ উচিত যে কোনো ইয়ে কোর্ট হোক আর সিআইডি হোক আর ডিবি হোক ডেকে আনা সাক্ষীদেরকে। তাদেরকে ডেকে আনে নাই, তাদের সাক্ষ্য নেয় নাই, বা আমরা সাক্ষী যেগুলো দিয়েছি সেগুলো তো অনেক গড়মিল আছে, তাদের ইচ্ছা মতোই লেখা হয়েছে। আমরা বলছি তারা লিখছে, তাই তো। আমাকে যখন আমরা পুলিশ ইনভেস্টিগেশনে গেছিলাম, তখন ম্যাজিস্ট্রেট ছিলেন একজন মহিলা। উনি বলছিলেন যে মা আপনাকে বোধহয় আমি আর সাহায্য করতে পারলাম না। আমি বললাম যে আপনি ম্যাজিস্ট্রেট, আমার হাজবেন্ড একজন ম্যাজিস্ট্রেট। মা যখন বলছেন আমি ভাববো যে আমার একটা মেয়ে থাকলে এরকম হতো। তো তখন আমি বলছি বেটা, আমি এই কথাটা বলছি, আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি না, আমি ন্যায় বিচার চাচ্ছি। আমি যা বলছি সেটা করেন, আমি কোনো সাহায্য চাই না আপনার কাছে। আপনি ছোট মনে করবেন না, কিন্তু তারপরেও আমরা বিয়েটা পাই নাই, ঠিক আছে? তো এইভাবে তার, আমার ছেলের এই সাদা কাপড়ের মধ্যে রক্ত ছিল কেন? ওখানে তো ওই ডুমের একটা ছেলে এসে ও কারাগারটিতে ছিল, সে বলছে সালমান ভাই মারা যায় না, এটা পেপারে দেখছি। তখন ডুমরাকে বলছে তুমি এইভাবে মারা পড়বে, আমিও তাড়াতাড়ি সেলাই কর। ওরা মানে কাজটাও খোলা করে নাই।
তাড়াতাড়ি সেলাই করে তারা করে দিয়ে দিছে। কপাল কাটা হয় নাই, এটা জানলাম আমার বাচ্চার কপালটা কাটা হয় না, তারপরে করে নাই, অনেক কিছু একটু বলতে গেলে কষ্ট হয় তাকে। আমার তো মনে হয় কি জানেন, আমি তো মানুষ, আমি তো ডাক্তার না, আমি তো মা। আবার তারা বাসাতে ইনজেকশন দিয়েছে। এই যে রুবি বলছে, স্বামীরা নিজেকে তো বলছে ডাক্তার আনা হয়েছে স্ক্রাবো মেডিকেল সেন্টারে, এটা নামগুলো মনে রাখবেন, এখন আমাদের লাগবে। স্ক্রাবো মেডিকেল সেন্টারের কোন ডাক্তার আসলো এবং নিচে ভক্তরা বসা ছিল, দুইটা মেয়ে, পুলিশ অফিসারের মেয়ে, তাদেরকে পরে মেরে ফেলতে চাইছিল, ওরা এগুলো সাক্ষী দিছিল বলে। ওদের থেকে ডাক্তার নেমে যাওয়ার সময় বলছে যে আমি ইনজেকশন দিয়ে আসছি, আপনাদের সালমান শাহ এখন ভালো হয়ে যাবে, ফুলটুল নিয়ে আসছেন, আপনারা দেখা করতে পারবেন। এই ডাক্তার কি ইনজেকশন দিয়ে গেল, শেষ মুহূর্তে তাদের মেরে গেল। কি ইনজেকশন দিল, কেন ইনজেকশন দিল? আমরা তো 15 মিনিটের রাস্তা বেশ করেছিলাম। পান্থপথে আমি ছিলাম গ্রিন রোডে, ওরা ছিল ওই এর মধ্যে, কি বলে ওই জায়গাটা, স্কাটন রোডে। সরি, স্কাটন রোডে না, এটা তো আরো কাছে। তো এখান থেকে আমার বাসায় এটা গেলে 10 মিনিট। আমাকে কেন খবর দিল না? ইমনের বাবা কেন ডাক্তার আনলো না? ওরা কেন ডাক্তার আনলো? আনলোই যদি, তাহলে ইমনের বাবা এবং আমাদেরকে কেন তখন ডাকা হলো না? সেই ডাক্তার কোথায়? স্বামীরা কারো কোনো ডাক্তার নিয়ে আসলো? আমার ছেলে তো দড়িতে ঝোলানো ছিল না, দড়িতে ঝোলানো কোনো দাগ ছিল না, গলার মধ্যে একটা ফ্যানের চিকন একটা দাগ, ওই যে আপনাদের পুরুষ মানুষের গলায় একটা, এখানে একটা ভারী দাগ থাকে, আমাদের কাছে আপনাদের ঘাড়ো, ওইটাই, ওইটার উপরে ওই যে বলছে ফ্যান আনছে, ওই ফ্যানের ওইটা দিয়ে আমাদের মনে হয়েছে চাপ দিয়ে ধরলে যেরকম হয়, ওটা আপনার পোস্টমর্টম রিপোর্টে আছে, গলার মধ্যে কোনো চন্দ্রাকার দাগ ছিল না, গায়ের মধ্যে কোনো দাগ ছিল না। এবং যে দড়িটা কাটা, সোজা দড়িটা কাটা, দড়িটার সাথে মেলানে ওটা দেখা যায় যে সালমান শাহর পায়ে, যে দড়িটা পায়ের কাছে চলে যায়, তাহলে আত্মহত্যা করলো কেমনে? তারপরে ডলি, এই ডলি মেয়েটা তো আমার বাড়ি থেকে ভাগাই নিয়ে, ডলিকে স্বামীর মার বাড়ি ছিল, সে 5 তারিখ কেন আসলো? আমরা ইনফরমেশন আছে 5 তারিখ 5টা মানুষ আসছে গাড়িতে বোরখা পরা, মানে পুরুষটা 5 জন আর ডলি একজন, পুরুষ 4 জন, ডলি একজন ড্রাইভার। তারা এসে ওই 5 তারিখ ওই ওই সালমান শাহ যে বিল্ডিং এ থাকতো, পরবর্তীতে আমরা জানছি এবং আগেও টুকটাক জেনেছি যে আজিজুল হক ভাইয়ের কিছু ওই যে ইয়াসমিন, যে মেয়েটা আমাকে না করলো, তারপর নিকা নামে আরেকজন মেয়ে ছিল, যা সামিরাকে আজিজুল হক ভাইয়ের ফ্রেন্ড হিসাবে সে আন্টি টান্টি দিত, সবসময় গাইড করতো। নিকা ওই বিল্ডিং এ ছিল, খবর নেন ওরা আছে কিনা। নিকা, ইয়াসমিন, এরা কিন্তু ওই গ্রুপের ছিল এবং বিল্ডিং এর মধ্যে আজিজুল হক ভাই অনেকগুলো প্লেট ভাড়া করেছিল, এখানে সামিরাকে মিট করতো, সামিরা ঘরেও মিট করতো, আমার ঘর সামিরার ঘরেও এই ড্রিঙ্কিং করা হতো, অনেক কিছু হতো ওখানে, ওখানকার বিল্ডিং এর মানুষের খবর দিত। আমি কিন্তু কিছুতেই ছিলাম না, আমি জানতামও না, আমি বিশ্বাসও করতাম না এগুলো যে আমার বউ এরকম করতে পারে, বা আমি ওখানে কোনো খবর নিতাম না। পরবর্তীতে এগুলো শুনছে আমি তাদের ছেড়ে দিচ্ছিলাম যে তারা শান্তিতে থাকুক, তারা ভালো থাকলে ভালো। আমি মনে হয় 2 দিন গেছি 4 বছরের মধ্যে, 2 দিন গেছি, মানে আধা ঘন্টা 1 ঘন্টা, একদিন গেলাম, শেষ 2 তারিখ মনে হয় আমরা ইয়েতে যাবো, যে পাবলিক লাইব্রেরিতে আমরা যাবো অনুষ্ঠানে। তো রেডি হয়েছে, আমরা রেডি হয়ে গেছি, তোমার আমাকে তার একটা চিরুনি লম্বা চুল বাঁধছে, বন্ধু বলছে আমার কেমন লাগতেছে, আমি বলছিলাম যে তোকে ছোটবেলার মতো লাগতেছে। এখনো আছে ওইটা, হাতে সিলেটে মনে হয় একটা পার্পল কালারের ব্রাশ আমাকে দিচ্ছে, ওর চুল আছে, লম্বা চুল ছিল মারা যাওয়ার সময়। তো ওইটা ওখান থেকে আমরা ওই একদিন গেছি, একদিন ওর বাসায় গেছি, আমাকে ভাত খাওয়াইছে, বলছে ভাত নিয়ে আসো আমার জন্য, টলি সাজে ভাত হচ্ছে, খাওয়াইছে আমাকে খাচ্ছে। বলেন। আসলেই মানে সন্তান চলে যাওয়া একটা মায়ের জন্য কতটা কষ্টের, এবং এই বিষয়টা বারবার ফিরে আসছে আপনার কাছে, বিভিন্ন আদালত হয়ে বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে আপনাকে। আদালতে আমাকে আদালতে কিভাবে অপমান করা হয়েছে, আমি মা, আমার মনে হয় না বিশ্বে কোনো মা এত অপমান সহ্য করে ছেলের বিচার চাইবে। একসময় আমার হাজবেন্ডও আমাকে অনেক বকাবকি করছে, মামলা করতে চাইতো না, ওনাকে অনেক ভয় দেখাই দেওয়া হয়েছিল, উনি ওই ভয়ে তো মারাই গেল, ওনাকে ভয় দেখানো হয়েছে যে আমাদের পরিবারকে উড়াই দেওয়া হবে। উনি অনেক সময় আমাকে অনেক ধাক্কাধাক্কি করেছেন কোর্টের বিয়েতে, কি দরকার, বন্ধ করো, একটা তো মারা গেছে, এখন তো তুমি আমাদের সবাইকে মেরে ফেলবা। তখন আমার উত্তর ছিল যে আমরা তো মরেই গেছি, আবার মরবো কি, আমার ছেলে যখন মরে গেছে আমরা তো মরেই গেছি, আমি এটা শেষ দিকে ছাড়বো, আমাকে ছেলেকে কে খুন করলো, কেন করলো। এবং আজ সব থেকে আরেকটা জিনিস আজকে বলি, কাউকে কোনোদিন বলে নেই, ভুলে যাই, আমার ছেলেকে পরের দিন ধর 4 দিন পরে ধর আমরা সিলেট আসলাম, আসার পরে আমার বাসায় ফার্স্ট কন্ডোলেন্স লেটার আসছিল মোহাম্মদ বাহাই, মোহাম্মদ বাহাই,
আজিজ মহৎ ভাইয়ের বাবা। আচ্ছা তো আমার হাজবেন্ড চাকরি করতো তো বিজিএমই তে। তো সেই সুবাদে ব্যবসায়িকদের সাথে পরিচয়, হয়তো একবার দুবার দেখা হয়েছে। ওকে চিনতাম না তো আমরা ওদেরকে। তা আমরা এইটা দেখে কিন্তু আমরা তো জানতাম আজিজ মহৎ ভাইয়ের সাথে একটা গন্ডগোল আছে। আমি আমার হাজবেন্ড আমরা যখন উপস্থিত যারা ছিল তারাও চিন্তা করছে, সবাই বলাবলি করছে। এই প্রথম কার্ডটা তার আসলো কেন কন্ডোলেন্স? এত দুঃখ তার কেন? তার সাথে তো আমাদের পারিবারিক কোনো যোগাযোগ ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় তো আমাদের হুঁশ নাই, ওইসব জিনিস তো আর রাখি নাই। কন্ডোলেন্স লেটার কে রাখবে? এটার কারণটা কি? এটা আজিজ মহৎ ভাই তার বাবার নাম দিয়ে আজিজ মহৎ ভাই পাঠাইছে এটা নিজেকে নির্দোষ করার জন্য। প্রথম সাক্ষী এটা এভিডেন্স। আমি আইনের ছাত্রী, আমি ফাইনাল দিতে পারি না ইমন মারা যাওয়ায়। আমার হাজবেন্ড একজন ম্যাজিস্ট্রেট ছিল, আমরা আইনের অনেক কিছু ঘাটছি, অনেক কিছু জানি, কিন্তু ওই মুহূর্তে আমাদের মাথায় কাজ করে নাই, করার কথা না। কারণ কি, যখন ইমন মারা যায় যেদিন, ওই দিন তো সকালে আমার সিলেক্ট দেওয়ার কথা। আমার সুটকেস তিনটা, আমার ক্রিমিনালের 3-4টা সুটকেস রেডি, ওইভাবেই আমরা সিলেক্ট দিলাম লাস্ট নেই। আগের দিন আমি ইমনকে, আগের দিন সন্ধ্যা 6টায় আমার সাথে কথা হয়েছে। তার 2 দিন আগে মানে আমি বলছি, ইমন চল, আমরা তো 4 তারিখ আমি সিলেক্ট যাচ্ছি, তো তুই চল না বাবা, আমরা কয়েকদিন একটু রেস্ট করে আসি। তো বলছে, আম্মা অত মানুষে কত লোক নেই আম্মা, আমার নিঃশ্বাস করার সময় নাই, আমার মরারও সময় নেই আম্মা, তুমি যাও এটা কাজ করে আসো। আর আমরা তারপরে সিঙ্গাপুর ব্যাংকক কোথাও যাবো কয়েকদিনের জন্য, বেড়ে আসবো, আমি রিল্যাক্স করবো। তখন আমি বলছি, তুই গেলে ভালো হতো, একটা জায়গা দেখতাম। আমার খুব শখ একটা এতিমখানা করবো, যে সকালে 10টার থেকে মানুষ 4টা পর্যন্ত ঢুকবে, আর আমি প্রতি শুক্রবারে খাবার দেবো, একটা কাপড় দেবো। তখন ওটা বলছিল, এটাও একটা সাক্ষী, কিন্তু এটা বলার কারণ আছে। তো তো বলেছিল যে তুমি জায়গা সিলেক্ট করে আসো, আমি টাকা নিয়ে চলে যাব। হ্যাঁ, পরে কিন্তু ইমন মারা যাওয়ার পরে একটা লোক আমাকে ফোন করে বলছে, কে আমি জানি না, আম্মা আমার ঘরে 42 লক্ষ টাকা ছিল। তো ওর মধ্যে টাকা সে করে আনছে 2 লক্ষ টাকা আগের দিনের সাইনিং মানি দিছিল, ওই যে বকেয়া বাদল খন্দকার না কে বলছে, ওই 2 লাখ টাকা। আর বাকি হলো ওই যে আমার এতিমখানা করবো বলছিলাম, সে টাকাগুলো রেডি করছে। ওইখান থেকে কাকে একটা কাপড়ের ব্যাগে দেখাচ্ছে, আমাকে বলছে, আম্মা ঘরে খোঁজ করেন, টাকাটা ঘরে আছে। পরে দেখলাম রিজভির সাক্ষীতে আছে যে মার্ডার করতে গিয়ে তারা 6 লক্ষ টাকা আগে দিছিল সামিরার মা ওই লোকদেরকে, এবং কার্পেটের নিচে 6 লক্ষ টাকা ছিল, ওইটা আগে দিছে। এবং যখন কাজ শেষ করে যাওয়ার সময় তাদেরকে 12 লক্ষ টাকা পুরা করা হয়েছে, মানে ওই ব্যাগ থেকে। ওই ব্যাগ আমরা পাই নাই, আমরা খুঁজছি সাক্ষীর জন্য, ওটা যেহেতু বলছে খুঁজতে হবে, তো পাই নাই। তাহলে একটা বিয়েটা বলছে যে আমরা তো টাকা পয়সা গয়নাগাটি সব কিচ্ছু নেই, আমরা কিচ্ছু পাই নাই ঘরে, ইভেন বাসনপত্র টোটাল ঘর পাইনি, 5টা 6টা 1টা 2টা, এগুলো সব কি হয়েছে। মাঝে মাঝে এগুলো দামি দামি ঘড়ি চশমা এগুলো নাই হয়ে যেত, ও কাকে দিত, এটা নিয়ে অনেক রাগারাগি মারামারি হয়েছে। কিন্তু এগুলো আমরা কিচ্ছু পাইনি, কোনো টাকা পয়সা পাই নাই। যা পেয়েছিলাম আমরা সবগুলো জিনিস এক এক করে লিস্ট করে পুলিশের হাতে দিয়েছি, তার ফার্নিচার সহ ফ্রিজ সহ সব কিন্তু সামিরার বাবা সব নিয়ে গেছে এসে। যাক ম্যাম, অনেকটা সময় দিলেন। সালমান শাহ শুধু আপনার পরিবার বা আত্মীয় স্বজনের না, তিনি আমাদের বাংলা চলচ্চিত্রে, আমরা তাকে বলি বর, সিনেমার বল। তার এই হত্যা মামলা যেটা দায়ের হলো, এর মাধ্যমে সুষ্ঠু বিচার পাক, আপনি মা হিসাবে সন্তানের বিচার পান, এই কামনাই করি। দোয়া থাকছে সালমান শাহ